স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের দশম শ্রেণীর আজ আমি অব্যয়ভাব সমাসটা পড়াবো। তো তোমাদের এর আগে আমি সমাসগুলো, যেগুলো বড় বড় সমাস, সেগুলো পড়িয়েছিলাম। মূলত দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। তো আজ তোমাদের আমি অব্যয়ভাব সমাসটা পড়াবো, কারণ যেগুলো হয়ে গেছে তারপরে পরে অব্যয়ভাব সমাসটা পড়ে, কারণ একটু বড় নিরিখে। তো অব্যয়ভাব সমাসটা পড়তে গিয়ে আমরা প্রথমে শব্দটা একটু অর্থ জেনে নেব। অব্যয় মানে যার কোনো পরিবর্তন বা ব্যয় হয় না। তোমরা দেখো 9-এ পদ পড়তে গিয়ে পড়েছিলে যে পদ মূলত 5 প্রকার, পড়েছিলে তো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই অব্যয় হচ্ছে একটা পদ। যেহেতু এই পদটার বচন, পুরুষ, লিঙ্গ কিংবা কাল ভেদে কোনো রকম পরিবর্তন হয় না, তাই এটাকে অব্যয় বলা হয়। ঠিক এই সমাসের ক্ষেত্রে অব্যয় পদটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এর কার্যকারিতা সম্পর্কে আমি 2-1 লাইন বলি, তাহলে বুঝতে পারবে যে কেন এর নাম অব্যয়ভাব সমাস। মূলত সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ যে পদ গড়ে ওঠে, আমরা তো জানি যে 2 বা 3টে মিশে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টো পদ মিলিয়ে সমাসবদ্ধ পদ গড়ে ওঠে। তাহলে যে 2টো পদ দিয়ে সমাসবদ্ধ পদ গড়ে উঠছে, সমাসবদ্ধ পদের প্রথমে একটা অব্যয় পদ থাকবে এই সমাসের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে ভাব মানে জাত বা উৎপন্ন বা ভাবনা, আর অব্যয় মানে হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলবো যে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ নাম পদের সমন্বয়ে যে সমাসবদ্ধ পদ গড়ে ওঠে তাকে অব্যয়ভাব সমাস বলা হয়। ঠিক আছে? এই অব্যয়ভাব সমাস মূলত প্রায় 25 থেকে 30 প্রকার আছে। 25 থেকে 30 প্রকার রয়েছে, কিন্তু তোমাদের যেগুলো আসবে মেনলি আমি সেগুলো কয়েকটা এখানে আমি লিখেছি তোমাদের সময় বাঁচানোর জন্য। তো এগুলো আমি একটু আস্তে আস্তে আলোচনা করব। তাহলে প্রথমে আমি অব্যয়ভাব সমাস, এর অভাব অর্থে অব্যয়ভাব সমাস, এটা একটু আলোচনা করব। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দুর্ভিক্ষ, দেখো এখানে এটা একটা সমাসবদ্ধ পদ। ঠিক আছে? এর মধ্যে একটা অব্যয় লুকিয়ে রয়েছে। কি? যখন আমরা এটাকে ব্যাস বাক্য করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। কি? ভিক্ষার অভাব। এই দু কথাটার মধ্যে এই অভাব কথাটা লুকিয়ে আছে, সুতরাং এই সমাসবদ্ধ পদের এটা হচ্ছে একটা অব্যয়। তাহলে ভিক্ষার অভাব এটা একটা পুরো ব্যাস বাক্য, দুর্ভিক্ষ এটা সমাসবদ্ধ পদ, আর এটা হচ্ছে অব্যয়। এই থেকে এসেছে অভাব। তাহলে আমরা বলবো যে সমাসের পূর্বপদ একটি অব্যয় পদ এবং পরপদ নাম পদ, এবং দুটোর সমন্বয়ে সমাসবদ্ধ পদ গড়ে ওঠে তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। আর অব্যয়ভাব সমাসের একটি ভাগ হচ্ছে অভাব অর্থে। দেখো এখানে ভিক্ষার অভাব মানে কি? দেশে কোনো কোনো সময় এমনও পরিস্থিতি হতে পারে যখন কেউ ভিক্ষাও দিতে পারে না, এত অভাব। সেই পরিস্থিতি বোঝানোর জন্য দুর্ভিক্ষ কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে ভিক্ষার অভাব, এই বাক্যে এই সমাসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। এই অভাব দ্বারাই ভিক্ষার অবস্থাটা বোঝাচ্ছে, যে অভাব অর্থাৎ এতটা অভাব যে ভিক্ষা দেওয়া সম্ভব নয়। তাহলে ভিক্ষার অভাব, এরকম অনেক উদাহরণ আমরা এখানে দিতে পারি। যেমন গরমিল, মিলের অভাব, নির্বিঘ্ন, বিঘ্নের অভাব, বেমানান, মানানের অভাব। তাহলে মোটামুটি গেল অভাব অর্থে অব্যয়ভাব সমাসের কিছু উদাহরণ। সব উদাহরণ দিয়ে সম্ভব নয়, তোমরা কোনো একটা বই ফলো করবে। এবার আমি মুছে দিয়ে তোমাদের ক্ষুদ্রতা অর্থে অব্যয়ভাব সমাস করব। তাহলে এবার আমরা ক্ষুদ্রতা অর্থে অব্যয়ভাব সমাস আলোচনা করব। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। প্রশাখা, প্রত্যঙ্গ, উপগ্রহ, এরকম অনেক উদাহরণ আছে। তো দেখো প্রশাখা, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে এরকম হবে,
ক্ষুদ্র শাখা। প্রত্যঙ্গ একই হবে, ক্ষুদ্র অঙ্গ। উপগ্রহ একই হবে, ক্ষুদ্র গ্রহ। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা বলবো কি, যে অব্যয়ভাব সমাসের পূর্বপদটি কোনো ক্ষুদ্র অর্থ প্রকাশ করে তাকে ক্ষুদ্রতা অর্থে অব্যয়ভাব সমাস বলে। তাহলে এবার আমরা বিপসা অর্থে অব্যয়ভাব সমাস পড়ব। মুছে দিচ্ছি। এবার সে বিপসা অর্থে দেখো, বিপসা তোমরা এই কথাটা কারো বিভক্তিতে পড়েছিলে। বিপসা মানে একের বেশি, অধিক, পুনঃ পুনঃ বা বারবার। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে পড়বো। একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। প্রতিদিন হর রোজ ফি বছর, এরকম অনেক উদাহরণ আছে। সময় খুব ছোট, এই জন্য বেশি উদাহরণ দেওয়া সম্ভব নয়। যেমন প্রতিদিন, এটার ব্যাস বাক্য হবে এরকম, দিন দিন। হর রোজ, এটার ব্যাস বাক্য হবে রোজ রোজ। ফি বছর, এটা হবে কি, বছর বছর। তাহলে বোঝা যাচ্ছে যে অব্যয়ভাব সমাসে, আমরা এখান থেকে সংজ্ঞা দেব, যে অব্যয়ভাব সমাসে একটি পদ একাধিকবার ব্যবহৃত হয়ে, অর্থাৎ কোনো বৃহৎ অর্থকে প্রকাশ করতে গিয়ে একটা পদকে একাধিকবার ব্যবহার করা হবে, তখন তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। দেখো, প্রতিদিন, দিন দিন, হর রোজ, রোজ রোজ, এগুলো উদাহরণগুলো বই থেকে আরো দেখে নেবে। এবার আমরা এটা মুছে দিয়ে সামীপ্য অর্থে অব্যয়ভাব সমাস আসবো। তাহলে তোমাদের এবার আমি সামীপ্য অর্থে পড়ব। ঠিক আছে, তাহলে সামীপ্য আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন উপকূল, উপনগরী, উপকূপ। তাহলে এগুলোকে ব্যাস বাক্য করলে কি হবে, এরকম হবে। কুলের সমীপে, সবগুলো একই রকম ব্যাস বাক্য হবে। উপনগরী কি হবে, নগরের সমীপে। উপকূপ কি হবে, কূপের সমীপে। তাহলে আমরা এই উদাহরণগুলো থেকে একটা সংজ্ঞা টানতে পারবো এইভাবে, যে অব্যয়ভাব সমাসে কোনো সামীপ্য বা কাছাকাছি অর্থ প্রকাশ পাবে তখন তাকে বলা হয় সামীপ্য অর্থে অব্যয়ভাব সমাস। ঠিক আছে, এরপরে আমরা সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস পড়ব। এবার আমরা সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস পড়ব। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিই, তারপরে সংজ্ঞাটা উল্লেখ করছি। যেমন প্রতিধ্বনি, উপকথা, এগুলো করা যায়। উপকথা, প্রতিধ্বনি, উপভাষা করা যায়। হ্যাঁ, উপভাষা করা যায়। তাহলে দেখো, এগুলোকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে, উপকথা, কথার সদৃশ, কথার সদৃশ। প্রতিধ্বনি কি হবে, একইভাবে ধ্বনির সদৃশ। সদৃশ মানে সাদৃশ্য বা সিমিলারিটি। উপভাষা মানে ব্যাস বাক্য কি হবে, ভাষার সদৃশ। তাহলে এইগুলোকে আমরা যখন ব্যাস বাক্যগুলোকে আলোচনা করব তখনই সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাসের সংজ্ঞাটা আমরা বুঝে নেব। কি, যে অব্যয়ভাব সমাসে কোনো বিষয়ের একটা সাদৃশ্য প্রকাশ পায়, সিমিলারিটি প্রকাশ পায়, তাকে সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস বলে। ঠিক আছে, বোঝা গেছে। আরো প্রচুর উদাহরণ আছে। এবার আসছি ব্যাপ্তি অর্থে অব্যয়ভাব সমাস। ব্যাপ্তি, তাহলে এবার আমরা ব্যাপ্তি অর্থে দেখো, ব্যাপ্তি এই শব্দটার সঙ্গে তোমরা এর আগে পরিচিত হয়েছো।
ব্যাপ্তি মানে প্রসার, দীর্ঘতা ইত্যাদি বোঝায়। তাহলে আমরা এখানে পড়ব যে দু একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আবাল্য কিংবা শৈশব, এরকম অনেকগুলো উদাহরণ আছে। আবাল্য, আশৈশব, আকৈশোর, এরকম অনেক আছে। তো আবাল্য এটাকে আমরা যখন ব্যাস বাক্য করবো কি হবে? বাল্য পর্যন্ত। আশৈশব শৈশব ব্যাপী। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপী মানে কি একটা বিস্তার বোঝাচ্ছে, পর্যন্ত মানে একটা সীমা পর্যন্ত বোঝাচ্ছে। তাহলে এরকম বলবো আমরা যে অব্যয়ীভাব সমাসে পর্যন্ত, ব্যাপী এই শব্দগুলোর প্রয়োগের দ্বারা কোন একটা সময়ের, কোন একটা বয়সের, একটা স্থানের ব্যাপ্তি বোঝায় বা প্রসার বোঝায়, তখন তাকে বলা হয় ব্যাপ্তি অব্যয়ীভাব সমাস। এবার চলে আসছি আমরা পরে সীমা, সীমা অর্থে অব্যয়ীভাব সমাস। এবার তাহলে আমরা ব্যাপ্তি অর্থে সীমা অর্থে পড়বো। দেখো, আচ্ছা, এর আগে ব্যাপ্তি অর্থে একটা উদাহরণ দিতে আমি ভুল বলে ফেলেছিলাম, আবাল্য বলেছিলাম। আবাল্যটা বাল্য পর্যন্ত হবে না, এটা হবে বাল্য ব্যাপিয়া, বাল্য ব্যাপী হবে। ঠিক আছে, এটা হবে, ওটা ভুল বলেছিলাম, একটু সংশোধন করে দিলাম। এবার হচ্ছে সীমা। সীমা মানে একটা দৈর্ঘ্যতা, দীর্ঘতা। তো সীমার বেশ কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি এখানে, যেমন আকণ্ঠ, আজানু, আকণ্ঠ, আজানু, এগুলো। আকণ্ঠ, আজানু। দেখো, আকণ্ঠ কি হবে? কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। আজানু কি হবে? জানু পর্যন্ত। তাহলে দেখো, এগুলোতে পর্যন্ত একটা, এটাও একটা সীমানা বোঝাচ্ছে, সীমা। তাহলে আমরা বলবো যে অব্যয়ীভাব সমাসে ব্যাস বাক্যে পর্যন্ত বা একটা সীমা বোঝায়, তখন তাকে সীমা অর্থে অব্যয়ীভাব সমাস বলা হয়। এবার আসছি অতিক্রম অর্থে অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা এবার অতিক্রম অর্থে অব্যয়ীভাব সমাস আমরা আলোচনা করব। দেখো, অতিক্রম মানে হচ্ছে যেটা অতিক্রম হয়ে যায়। আমরা অনেক সময় একটা কথা ব্যবহার করি না, বেহাত, মানে যে কাজ বা যে বিষয়টা আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে চলে যায়, তাকে আমরা বেহাত বলি না, যে কাজটা বেহাত হয়ে গেল। বেহাত মানে হাতের বাইরে। ব্যাস বাক্য হবে এরকম, হাতের, হাতের বাইরে। তারপরে আবার উচ্ছৃঙ্খল। দেখো, উচ্ছৃঙ্খল, তাহলে কি হবে? ব্যাস বাক্য হবে এরকম, শৃঙ্খলাকে অতিক্রম করে, শৃঙ্খলাকে অতিক্রম করে। তাহলে দেখো, বলবো আমরা যে অব্যয়ীভাব সমাসে কোনো সীমাকে অতিক্রম করে কোনো কিছু বোঝায়, অতিক্রম করে যাবে, তাকে বলা হয় অতিক্রম অর্থে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, এবার আমরা আসবো অনতিক্রম। দেখো, অতিক্রম মানে যেটা অতিক্রম করে যাচ্ছে, আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর অনতিক্রম, অন, অন মানেই হচ্ছে না, অর্থাৎ এটা অতিক্রম করবে না। কেমন হচ্ছে? যেমন যথা শক্তি। আমি এবার এই অনতিক্রম অব্যয়ীভাব সমাসকে উদাহরণ দেবো এইখানে নিয়ে গিয়ে, তারপর সংজ্ঞাটা দিচ্ছি আমি। যেমন যথা শক্তি, যথেষ্ট। তাহলে ব্যাস বাক্য যদি করি কি হবে? তাহলে এরকম হবে, শক্তিকে অতিক্রম না করে, এটা ব্যাস বাক্য হলো। আর যথেষ্ট, এটা ব্যাস বাক্য কি হবে? ইষ্টকে অতিক্রম না করে। তাহলে আমার কথা নিশ্চয় বুঝতে পারছো, দুটোতে দেখো না করে, অর্থাৎ অতিক্রম করবে না। তাহলে আমরা বলবো যে অব্যয়ীভাব সমাসে কোন সীমাকে অতিক্রম করবে না এরকম বোঝায়, অর্থাৎ অনতিক্রম অর্থ বোঝাবে, তখন থেকে অনতিক্রম অর্থে অব্যয়ীভাব সমাস বলা হয়। ঠিক আছে,
তাহলে আমরা অলরেডি পড়ে ফেলেছি এই 9টা। এবার আসবো যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাস। দেখো যোগ্যতা অর্থে আমরা দু একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন অনুবল, অনুরূপ। ব্যাসবাক্যগুলো কি হবে? অনুবল বলের যোগ্য, অনুরূপ কি হবে? রূপের যোগ্য। তাহলে আমরা বুঝবো যে অব্যয়ীভাব সমাসে কোন যোগ্যতা অর্থ প্রকাশ পায় তাকে যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাস বলা হয়। তাহলে আর একটা আমরা আলোচনা করবো শুধু বিপরীত অর্থে। তাহলে এবার আমরা একেবারে শেষে চলে আসছি বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস। তাহলে বিপরীত মানে কি? এটা অর্থ বিপরীত বোঝাবে, ঠিক আছে? বিপরীত অর্থে যেমন কয়েকটা প্রতিবাদ, উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। প্রতিবাদ, তারপর যে উদাহরণ আমরা নিতে পারি প্রতিকূল, প্রতিফল, তাহলে প্রতিবাদ এটা ব্যাসবাক্য কি হবে? এরকম বাদের বিপরীত। প্রতিকূল কি হবে? এটা ব্যাসবাক্যটা এরকম হবে কুলের বিপরীত। প্রতিফল কি হবে? ফলের বিপরীত। তাহলে ব্যাসবাক্য দেখো প্রত্যেকটা বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে না? প্রতিবাদ বাদের বিপরীত, প্রতিকূল কুলের বিপরীত, প্রতিফল ফলের বিপরীত। তাহলে এরকম করে যে অব্যয়ীভাব সমাসে বিপরীত অর্থ প্রকাশ পাবে তাকে বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস বলা হয়। তাহলে এই কটা আমরা আজকে 11টা পড়লাম অব্যয়ীভাব সমাসের ভাগগুলো। এছাড়াও আরো অনেক ভাগ রয়েছে যেগুলো তোমরা বই থেকে একসময় দেখে নেবো, পরের ক্লাসে দু একটা আলোচনা করে দেবো। যদিও এগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এগুলোই ঘুরে আসে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অব্যয়ীভাব সমাসের ভাগগুলো ভালো করে দেখো, উদাহরণগুলো ভালো করে ফলো করো, সংজ্ঞাগুলো ভালো করে দেখো। আর হ্যাঁ, এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ফোন করো, SMS করো, আমার কাছে জানতে চাও, তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে যে ছোট ছোট ভাগগুলো আছে সমাসের, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, অলুপ সমাস, এগুলো আমি পরের দিন আলোচনা করে দেবো। আর প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে।